হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার 17/9/2022-এর সেকেন্ড শিফটে আসা কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত কোন অংশ চোখে প্রবেশ করা আলোর পরিমাণকে নিয়ন্ত্রণ করে? অর্থাৎ আমাদের চোখে প্রকৃতি থেকে যে আলো প্রবেশ করে সেই আলোর মাত্রা বেশি মাত্রায় আলো প্রবেশ করবে নাকি কম মাত্রায় আলো প্রবেশ করবে, সেটা চোখের কোন অংশ নিয়ন্ত্রণ করে থাকে? আমরা একবার অপশানগুলো পড়ে নিই। কী বলেছে? পিউপিল বলেছে, স্ক্লেরা বলেছে, কর্নিয়া বলেছে, আর বলেছে রেটিনা। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের পিউপিল। ঠিক আছে, পিউপিলই কিন্তু সেই জিনিসটা বা সেই তোমার হচ্ছে চোখের ছিদ্রটা যেটা কিন্তু প্রকৃতি থেকে বা বাইরে থেকে আসা আলোকে আমাদের চোখে মাত্রা অনুযায়ী প্রবেশ করতে সাহায্য করে। তাই পিউপিলই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পিউপিলকে বাংলাতে কি বলে? পিউপিলকে কিন্তু বাংলাতে বলা হয়ে থাকে তারারন্ধ্র। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 2 নাম্বার কোশ্চেন, সমস্ত জীবাশ্ম জ্বালানির একটি সাধারণ বিষয় হলো যে এগুলি। দেখো জীবাশ্ম জ্বালানি মানে কি হয়ে যাচ্ছে? জীবাশ্ম জ্বালানি মানে কিন্তু হয়ে যাচ্ছে ফসিল ফুয়েল। ঠিক আছে, এইখানে এই যে কোশ্চেনটা করেছে, কোশ্চেনটা যদি ইংলিশে হতো তাহলে তোমরা বুঝতে পারতে। দেখো কোশ্চেনটা হচ্ছে প্রত্যেকটা ফসিল ফুয়েলের মধ্যে কোন একটা জিনিসটা কমন থাকবে, এটাই হচ্ছে কোশ্চেনটা। তো সেটাই কিন্তু তোমাদেরকে বের করতে হবে। তার জন্য অপশানগুলো পড়া লাগবে ভালো করে। অপশানগুলো যদি আমি পড়ি, দেখো কি বলছে, যে একটি জীবন্ত জৈবের অবশিষ্টাংশের চিহ্নস্বরূপ। তারপরে কি বলছে? এগুলিতে কার্বন বর্তমান থাকে। তারপরে বলছে মূলত সামুদ্রিক পরিবেশে তৈরি হওয়া এগুলির সবকটি একই সেটের ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় হওয়া সময় এগুলোর মধ্যে দিয়ে এগিয়েছে। ঠিক আছে, দেখো তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? প্রশ্নটা কী ছিল আমাদের? প্রশ্নটা ছিল সমস্ত জীবাশ্ম জ্বালানির একটি সাধারণ বিষয়। তো মনে রাখবে, সমস্ত জীবাশ্ম জ্বালানির একটি কমন বা সাধারণ বিষয় হয়ে যাচ্ছে কিন্তু এগুলিতে কার্বন থাকে। এটাই কিন্তু হয়ে যাচ্ছে এদের সবথেকে বড় কমন ফ্যাক্ট। ঠিক আছে, একটা ফসিল ফুয়েল বা দুটি ফসিল ফুয়েল বা দুই বা তার বেশি ফসিল ফুয়েলের মধ্যে সবথেকে কমন ফ্যাক্ট হচ্ছে এটাই, যে এদের ভেতরে কার্বন থাকে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 3 নাম্বার কোশ্চেন, যে ওহমিক ডিভাইসের কারেন্ট ভোল্টেজ এর গ্রাফ কেমন হয়ে থাকে? ঠিক আছে, তো দেখো সবার প্রথমে আমাদেরকে গ্রাফটাকে আঁকতে হবে। দেখো ওহমিক যে তোমার কারেন্ট ভোল্টেজের যে গ্রাফ থাকে, সেই গ্রাফের যে রূপটা, ঠিক আছে, সেটা কেমন হয়ে থাকে, কি বলেছে দেখো এখানে। দেখো তুমি যদি খেয়াল করো তো গ্রাফের রূপটা তুমি কেমন দেখতে পাচ্ছ? তুমি কিন্তু দেখতে পাচ্ছ সোজা। ঠিক আছে, মানে এটা কিন্তু কোনো রকম কার্ভ হয় না, বা এটাতে কিন্তু কোনো রকম কার্ভ থাকে না, একদম সোজা থাকে। ঠিক আছে, তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লিনিয়ার গ্রাফ। লিনিয়ার মানে কি? লিনিয়ার মানে কিন্তু হয়ে যাচ্ছে সোজা। তাই যে ওহমিক ডিভাইসের তোমার হচ্ছে ওহম ভোল্টেজের যে গ্রাফটা থাকে সেটা কেমন হয়ে থাকে? সেটা কিন্তু হয়ে থাকে লিনিয়ার। আর লিনিয়ার মানে কি হয়ে থাকে? লিনিয়ার মানে কিন্তু হয়ে থাকে সোজা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? যখন প্রয়োগ করা বলের দিক এবং যেদিকে বস্তুটি ভ্রাম্যমাণ সেটি একে অপরের লম্ব হয় তখন কি হয়? এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদেরকে করিয়েছি, জাস্ট ওখানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিম্পল ছিল, যে যখন কোনো একটা মনে করো কার্য বা বলের সঙ্গে সরণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে তখন তোমার হচ্ছে কার্য কেমন হয়, বা বল আর সরণের মধ্যে যদি তোমার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, মনে করো বল আর সরণের মধ্যে যদি তোমার হচ্ছে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কার্যের পরিমাণ কি হয়? দেখো তখনও কিন্তু তোমরা শিখেছো যে বল এবং কার্যের মধ্যে যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কার্য হয় না। তাই এই কোশ্চেনটারও কিন্তু সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এই কোশ্চেনটারও কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনো রকম কাজ সম্পন্ন হয় না। একটা স্বাভাবিক একটা কমন ফ্যাক্ট, মনে করো এই জায়গাটায় বস্তুটা আছে আর এর ওপর দিক থেকে একদম 90 ডিগ্রিতে আমি ফোর্স দিচ্ছি, তাহলে বস্তুটা আর নিচের যে সারফেসটা আছে সেটাও কিন্তু তোমার হচ্ছে একটা শক্ত সারফেস, একটা তোমার হার্ড সারফেস। তাহলে আমি যদি এটাকে 90 ডিগ্রিতে তোমার হচ্ছে বল প্রয়োগ করি তাহলে কি সেটা কখনো সরবে? তাহলে কিন্তু সেটা কখনোই সরবে না, তাই কিন্তু কখনোই কার্য হবে না। এটাকে কিন্তু আমরা এইভাবে বুঝতে পারি, মনে করো এটা একটা ওয়াল, এটা একটা দেয়াল। এইবার এই দেয়াল বরাবর যদি আমরা এইভাবে ফোর্স দিই, দেখো এটাও কিন্তু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, কারণ আমি যে ফোর্সটা দিচ্ছি সেটা কিন্তু এই দিক থেকে কি ফোর্স তৈরি করছে?
90 ডিগ্রি ফোর্স তৈরি করছে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, ঠিক আছে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে কী হবে, দেয়ালকে তুমি যতই ঠাড়ো না কেন দেয়াল কিন্তু সামনের দিকে এগোবে না, ঠিক আছে, ভেঙে যেতে পারে কিন্তু সামনের দিকে এগোবে না। সেই কারণের জন্যই কী হবে না, সেই কারণের জন্যই কিন্তু কোনো রকম কার্য সম্পন্ন হবে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 5 নাম্বার কোশ্চেনটা, যে 25 কিলোগ্রাম ভরের একটি বস্তুর ওপর 75 নিউটন বল প্রয়োগ করা হলে উৎপন্ন ত্বরণের মান কত হবে। দেখো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু একটা অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদেরকে করিয়েছি আগে। দেখো কি বলছে, যে 25 কিলোগ্রাম ভরের একটি বস্তুর ওপরে যদি 75 নিউটন বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে উৎপন্ন ত্বরণের মান কত হবে। এইবার তোমাকে কিন্তু এখানে একটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা কি জানতে হবে, যে ফোর্স ইকুয়ালস টু কী হয়ে থাকে, ফোর্স ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ঠিক আছে। এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাকে তোমার হচ্ছে পাতিয়েই কিন্তু অঙ্ক করতে হবে। এবার দেখো আমাদের ফোর্স কত বলে দিয়েছে, ফোর্স কিন্তু বলে দিয়েছে তোমার 25 নিউটন, ঠিক আছে। আর মাস কত বলে দিয়েছে, ফোর্স কিন্তু আমাদেরকে বলে দিয়েছে কত, এখানে আমি ফর্মুলাটা আবার লিখছি, এফ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এম ইন্টু এ। এবার দেখো ফোর্স বলে দিয়েছে কত, ফোর্স কিন্তু বলে দিয়েছে 75 নিউটন। মাস কত বলেছে, মাস কিন্তু বলেছে তোমার হচ্ছে 25 কিলোগ্রাম। আর এখানে আমাদের এ বের করতে হবে। তো এ বের করার জন্য কি করতে হবে, তো এ বের করার জন্য কিন্তু দেখো, যদি আমাদেরকে কিন্তু ব্যালেন্সে, যে কোনো একটা ব্যালেন্সে সবসময় কি করতে হয়, দুটো সাইডকে কিন্তু সমান করতে হয়। তো দুটো সাইডকে সমান করতে গেলে আমাদেরকে এখানে 75 আছে, তো 25-এর সাথে কত গুণ করলে আমরা এখানে 75 পেয়ে যাব। তো আমরা কিন্তু সকলেই জানি, কি জানি, যে 3 3 25 কিন্তু হয়ে যাচ্ছে 75। তো এখানে কিন্তু এ ইকুয়ালস টু কত হয়ে যাবে, 3, ঠিক আছে। 3 কি হয়ে যাবে, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। তোমরা চাইলে এইভাবেও করতে পারো, বা তোমাদের জন্য কিন্তু আরেকটা পদ্ধতিও আছে করার জন্য। সেটা কি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে, আবার তোমাকে ফর্মুলাটা লিখতে হবে যে এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। এবার আমাদেরকে যেহেতু এ বের করতে হবে, তো এ কে এই পাশে রাখবো, আর নিচে কি হবে, ফোর্সের নিচে কিন্তু এম চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ ফোর্স বাই তোমার হচ্ছে মাস। এবার তোমরা যদি এখানে খেয়াল করো তো তোমরা এখানে পাবে, তো দেখো কি বলছে, তো এ বের করতে গেলে আমাদের ফোর্স কত বলেছিল, ফোর্স বলেছিল 75 নিউটন, আর মাস কত বলেছে 25। 25 দিয়ে 75কে ভাগ করো, তো আবার কিন্তু 3 অ্যান্সার আসছে, ঠিক আছে। তো 3 কত অ্যান্সার আসবে, 3 কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্সার আসবে। আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কোনটা হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 6 নাম্বার কোশ্চেন, যে গ্যালভেনোমিটার ব্যবহার করা হয়ে থাকে কিসের জন্য। এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, অপশানগুলো একবার কিন্তু পড়তে হবে। দেখো কি বলছে, যে আলোকের দিক নির্ণয় করার জন্য, তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করার জন্য, শব্দের দিক নির্ধারণের জন্য, আর চৌম্বকীয় আবেশের দিক নির্ধারণের জন্য। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো গ্যালভেনোমিটার কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে, তো মনে রাখবে গ্যালভেনোমিটার কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তড়িৎ প্রবাহের দিক নির্ধারণের জন্য। অর্থাৎ একটা তোমার হচ্ছে মনে করো বর্তনী বা একটা সার্কিট আছে, সেই সার্কিটের ভেতরে সবথেকে মিনিমাল কতটুকু হচ্ছে ইলেকট্রিসিটি প্রোভাইড হচ্ছে সেটা মেজারের জন্যই কিন্তু গ্যালভেনোমিটার যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে। আর এই গ্যালভেনোমিটার যন্ত্রের কিন্তু আরেকটাও কাজ আছে, এই গ্যালভেনোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু আমরা কোনো একটা সার্কিটের মধ্যে সবথেকে সূক্ষ্ম কতটুকু ইলেকট্রিসিটি যাচ্ছে সেটা মেজার করার জন্য কিন্তু এই গ্যালভেনোমিটার ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। এইবার এই যে গ্যালভেনোমিটার আছে, এই গ্যালভেনোমিটার বর্তনীতে কিভাবে যুক্ত থাকে, এই কোশ্চেনটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় চলে আসে, যে গ্যালভেনোমিটার একটা সার্কিটে কিভাবে যুক্ত থাকে। তো মনে রাখবে গ্যালভেনোমিটার কিন্তু একটা সার্কিটে সবসময় যে তোমার প্যারালাল যে তোমার হচ্ছে রোধে আছে, ঠিক আছে, প্যারালাল রোধে কিন্তু এটা কানেক্ট থাকে, বা প্যারালালিভাবে কিন্তু এটা কানেক্ট থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 7 নাম্বার কোশ্চেন, যে ড্যাশ সরল স্থায়ী কোষ নয়। এই কোশ্চেনটাও কিন্তু বহুবার তোমাদের করিয়েছি, একদম কিন্তু কোশ্চেনটা দেখা মাত্রই অ্যাডভান্স তোমাদের অ্যান্সার করা উচিত, যে এর মধ্যে থেকে কোনটা হচ্ছে তোমার সরল স্থায়ী কলা নয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে জাইলেম। জাইলেম কিন্তু কোনো রকম সরল আর স্থায়ী কলা নয়, বাদবাকি যে 3টে কলা আছে এরা কিন্তু উদ্ভিদের স্থায়ী কলা, ঠিক আছে, এরা কিন্তু উদ্ভিদের স্থায়ী কলা। এবার জাইলেম সম্পর্কে একটা ফ্যাক্ট, জাইলেম মানে কি বলেছিলাম, জাইলেম মানে কিন্তু হয়ে যাচ্ছে জল। জাইলেম কিন্তু উদ্ভিদের সারা দেহে জল আর খনিজ লবণ কী করে, জল আর খনিজ লবণকে কিন্তু ট্রান্সফার করে চারিদিকে। আর দেখো জাইলেমের সমতুল্য কিন্তু আরেকটাও তোমার হচ্ছে কোষ আছে, যেটাকে কি বলা হয়, একটা টিস্যু আছে, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে ফ্লোয়েম, ঠিক আছে। ফ্লোয়েমের কাজ কি বলেছিলাম, ফ্লোয়েম মানে কিন্তু হয়ে যাচ্ছে ফুড, অর্থাৎ ফ্লোয়েম কিন্তু উদ্ভিদের শরীরে উৎপন্ন খাদ্যকে বিভিন্ন অংশে পৌঁছে দেয়।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 8 নাম্বার কোশ্চেন, যে নিচের কোনটির বাহ্যিক কোষে 7টি যোজ্যতা ইলেকট্রন থাকে, অর্থাৎ এর ভেতর থেকে কোন ধরনের তোমার হচ্ছে এলিমেন্টগুলোর আউটার মোস্ট যে সেল থাকবে, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষ থাকবে, সেখানে 7টা করে ইলেকট্রন থাকবে। খুব সোজা একটা প্রশ্ন। দেখো, তো যদি আমরা এরকম যে কোনো একটা এলিমেন্ট মনে করো আমরা নিচ্ছি, মনে করো আমরা 17 নিলাম, আমরা 17কে একটু কনফিগারেশন করে দেখি, ইলেকট্রন কনফিগারেশন করলে কি হয়। দেখো 2 পাচ্ছি, 8 পাচ্ছি, 2 আর 8 10 হয়ে যাচ্ছে, আর পাচ্ছি 7। ঠিক আছে, মনে করো এবার আমি 17-র পরিবর্তে নিলাম তোমার হচ্ছে 9, অর্থাৎ ফ্লুরিন নিলাম। 17 মানে তো ক্লোরিন আমরা জানি, আর ঠিক আছে ফ্লুরিন কি, ফ্লুরিন কিন্তু হয়ে যাচ্ছে তোমার 9। মনে করো এবার 9কে আমরা ইলেকট্রন কনফিগারেশন করব, তাও আমরা কত পাবো, 2 আর 7 পাবো। দেখো এই যে দুটো তোমরা এলিমেন্ট দেখতে পাচ্ছ, এদের কিন্তু সবসময় আউটার মোস্ট সেলে দেখো 7টা করে ইলেকট্রন আছে। আর মনে রাখবে আউটার মোস্ট সেলে 7টা করে ইলেকট্রন কিন্তু থাকতে পারে একমাত্র যে হ্যালোজেন মৌলগুলো আছে সেগুলোর। আর এগুলো আমাদের পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে থাকে, এগুলো কিন্তু আমাদের পর্যায় সারণীর যে 17 নম্বর গ্রুপ আছে সেই 17 নম্বর গ্রুপে কিন্তু এটা থেকে থাকে। এবার দেখো এখানে নিষ্ক্রিয় গ্যাস আছে, আমরা সকলেই জানি নিষ্ক্রিয় গ্যাসের যে সর্ববহিস্থ কক্ষ থাকে সেখানে কতগুলো তোমার হচ্ছে ইলেকট্রন থাকে, সেখানে কিন্তু একদম 8টা ইলেকট্রনই থাকে। সেই কারণের জন্যই কিন্তু, আর এটা কিন্তু তোমার হচ্ছে একদম পুরোপুরি ফিল্ড আপ থাকে। ঠিক আছে, সেই কারণের জন্যই কিন্তু নিষ্ক্রিয় গ্যাস কখনো কারোর সাথে কোনো রকম রিয়াকশান করে না। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের কোশ্চেনটা ছিল যে কোন ধরনের মৌলের সর্ববহিস্থ কক্ষে 7টা করে ইলেকট্রন থাকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে হ্যালোজেন জাতীয় মৌলের। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 9 নাম্বার কোশ্চেন, যে একটি বস্তুর ওজন যদি 980 নিউটন হয়, যদি অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে বস্তুটির ভর কত হবে। তা দেখো ভর কিন্তু এখানে বের করতে দিয়েছে। এক্ষেত্রে আমাদের কোন ফর্মুলাটা কাজে লাগবে, এক্ষেত্রে মনে রাখবে আমাদের একটা ফর্মুলা ছিল যে W=mg, অর্থাৎ আমাদেরকে ওয়েট বার করতে গেলে কি প্রয়োজন হয়, ওয়েট বার করতে গেলে কিন্তু আমাদের প্রয়োজন হয় মাস আর তোমার হচ্ছে যে জি এর ভ্যালুটা, অর্থাৎ যে গ্র্যাভিটির যে ভ্যালুটা। এইবার তোমরা যদি এখানে খেয়াল করো, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ওয়েট কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, কত দিয়ে দিয়েছে, ওয়েট কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে কত না, ওয়েট কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে এখানে 980 নিউটন। ঠিক আছে, মাস কত দিয়েছে, মাস কিন্তু আমাদের এখানে বের করতে হবে, আমরা এক্স ধরে নিলাম বা আমরা এমকে এমই রেখে দিই। ঠিক আছে, আর জি কত বলেছে, জি কিন্তু এখানে বলেছে 9.8। ঠিক আছে, দেখো এটাকে যদি আমি একটু কেটে করি তাহলে হয়তো তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো দেখো এখান থেকে আমি নতুন করে আবার করছি, তো ফর্মুলাটা কি, ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে W=mg, ওয়েট সমান সমান কিন্তু হয়ে থাকে মাস ইন্টু যে জি এর ভ্যালু। এবার আমরা ডাব্লু কত পেয়েছি, তো আমরা কিন্তু ডাব্লু পেয়েছি যে আমাদের 980 নিউটন, আর আমরা এম জানি না, আমাদেরকে এম বের করতে হবে, এমকে আমরা এর মতোই রাখলাম। আর এখানে যে জি আছে সেই জি এর ভ্যালু আমরা কত পেয়েছি, সেই জি এর ভ্যালু কিন্তু পেয়েছি 9.8। এবার কি করতে হবে, এমকে এম এর মতো এই পাশে তুমি রেখে দাও। ঠিক আছে, তো তুমি এমকে চাইলে এম এর মতো এমকে এম এর মতো এই পাশে রেখে দাও। আর এখানে এই যে 980 আছে তার নিচে এটা যেহেতু গুণ আকারে ছিল, এটা ভাগ আকারে চলে আসবে। ঠিক আছে, এইবার এই পয়েন্টটা এখানে উঠে এখানে একটা 0 হবে। তো যদি আমরা কাটাকুটি করি, 98 একে 98 আর তারপরে কিন্তু 0, তো এম ইকুয়ালস টু আমাদের কত বেরোচ্ছে, এম ইকুয়ালস টু কিন্তু আমাদের বেরোচ্ছে 100। ঠিক আছে, এম ইকুয়ালস টু কিন্তু এক সেকেন্ড, এম ইকুয়ালস টু আমাদের কত বেরোচ্ছে, আমি এটা এইখানে লিখছি, তো এম ইকুয়ালস টু কিন্তু আমাদের বেরোচ্ছে 100। ঠিক আছে, 100 কেজি। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এম ইকুয়ালস টু 100 কেজি। যারা বুঝতে পারোনি তাদের জন্য এই অঙ্কটা আমি আরেকবার করছি, দেখো আরেকবার তোমরা একটু খেয়াল করবে। সবার প্রথম আমাদের ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে, ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে W=mg। তো ডাব্লু আমরা কত পাচ্ছি, ডাব্লু কিন্তু আমরা পাচ্ছি 980 নিউটন। ঠিক আছে, এম আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি না, আমাদেরকে বের করতে হবে। জি এর ভ্যালু কত পাচ্ছি, জি এর ভ্যালু কিন্তু পাচ্ছি 9.8। এবার আমরা কি করতে পারি, এম যেহেতু আমাদের বের করতে হবে, আমরা এমকে ওই পাশে এম এর মতো রেখে দিই, আর এখানে যে 9.8 ছিল ওটাকে গুণ ছিল, ওটাকে ভাগ আকারে এই পাশে লিখি। এটা দিয়ে এটাকে তুমি যদি করো, পয়েন্ট যদি তুমি তুলে দাও, তাহলে তুমি কত পাবে, একটা ওপরে 0 একটা এক্সট্রা পাবে। এটা দিয়ে এটাকে কাটো, 98 একে 98 আর তারপরে দুটো 0, তো এম ইকুয়ালস টু আমাদের কত বেরোচ্ছে, এম ইকুয়ালস টু কিন্তু আমাদের বেরোচ্ছে 100 কেজি। আশা করি বুঝতে পার কোনো রকম অসুবিধা হয়নি। তো 100 কেজি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 10 নাম্বার কোশ্চেন, যে যেসব মৌলের, দেখো কি বলেছে, যে যেসব মৌলের সর্ববহিস্থ কক্ষে
8টি ইলেকট্রন থাকে তাদের কি বলে, সরি এটা 8টি না, ঠিক আছে, এটা হয়ে যাবে একটি, এখানে একটু টাইপিং মিস্টেক পড়ে গেছে, যে সমস্ত মৌলের সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন থাকে তাদেরকে কি বলে। অর্থাৎ এমন ধরনের মৌল তোমাদেরকে খুঁজতে হবে যাদের কিন্তু সর্ববহিস্থ কক্ষে একটা করে ইলেকট্রন থাকে। আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো বললাম লিথিয়াম, ঠিক আছে, লিথিয়ামের কিন্তু সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকে। আমরা কি করে বুঝবো? লিথিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটা কিন্তু হয়ে যাচ্ছে 3। এইবার যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে আমরা কত পাবো? 2 আর 1। মনে করো আমি এখানে আর একটা উদাহরণ নিলাম, সেটা হয়তো নিলাম হচ্ছে সোডিয়াম, এনএ মানে কত হয়ে যাচ্ছে? এনে মানে কিন্তু হয়ে যাচ্ছে 11। এটাকে যদি আমরা তোমার হচ্ছে কনফিগারেশন করি তাহলে 2, 8 আর 1 পাচ্ছি। দেখো এদের দুজনেরই কিন্তু সর্ববহিস্থ কক্ষে একটা করে তোমার হচ্ছে কি আছে না, একটা করে কিন্তু ইলেকট্রন আছে। তো মনে রাখবে যে সমস্ত মৌলের সর্ববহিস্থ কক্ষে একটা করে ইলেকট্রন থাকে তাদেরকে কি বলে? তাদেরকে বলা হচ্ছে তোমার ক্ষার ধাতু, বা ইংলিশে এটাকে কি বলে? ইংলিশে কিন্তু এটাকে বলে হচ্ছে অ্যালকালি মেটাল। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। এবার দেখো পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা এক্সট্রা ফ্যাক্ট এখানে বলে দিই। দেখো একটু আগে কিন্তু করলাম যে সমস্ত মৌলের সর্ববহিস্থ কক্ষে 17টা ইলেকট্রন থাকে তাদেরকে কি বলে? হ্যালোজেন বলে। তো হ্যালোজেন, সরি 17টা না, 7টা হয়ে যাবে, একটু সরি বললাম, ঠিক আছে। তো দেখো কি বলছে যে হ্যালোজেন যে মৌলগুলো থাকে এদের কিন্তু সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন থাকে। আমরা ক্ষার ধাতুর পেলাম, ক্ষার ধাতুর কিন্তু একটা করে থাকে। নোবেল গ্যাসের কতগুলো করে পেয়েছিলাম? 8টা করে থাকে। আর এই যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু আছে অ্যালাকালাইন তোমার হচ্ছে আর্থ মেটাল, এদের কিন্তু 2টো করে থাকে। পরীক্ষাতে কোশ্চেন দিতেও পারে, ঠিক আছে। পরীক্ষাতে এখানে যে তোমার হচ্ছে একটা আছে বলে পরীক্ষাতে যে একটাই দেবে তার কোনো মানে নেই। যদি তোমাদেরকে 7টা দেয় তাহলে হ্যালোজেন হবে, যদি তোমাদের 2টো দেয় তাহলে ক্ষারীয় মৃত্তিকা মৌল হবে, যদি 8টা দেয় তাহলে নোবেল গ্যাস হবে, আর যদি একটা দেয় তাহলে ক্ষার ধাতু হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে যে এটা একটু তোমার হচ্ছে ডাবল তোমার হচ্ছে নাম্বার পড়ে গেছে, যে একটি নিরপেক্ষ বা প্রশমিত দ্রবণের পিএইচ কত। একটা প্রশমিত দ্রবণ মানে কি হয়ে থাকে? দেখো প্রশমিত দ্রবণ মানে কিন্তু হয়ে যাচ্ছে একটা স্কেল আছে, সেই স্কেলটাকে কি বলে? সেই স্কেলটাকে কিন্তু বলা হয়ে থাকে তোমার হচ্ছে পিএইচ স্কেল, যার কিন্তু এইরকম দেখতে হয়ে থাকে। অর্থাৎ একটা পয়েন্ট থাকে 0 থেকে 14 পর্যন্ত, আর কিন্তু মাঝখানে একটা পয়েন্ট থাকে 7, ঠিক আছে। যেগুলো কিন্তু তোমার 7-এর কম সেগুলো কেমন হয়ে থাকে? সেগুলো কিন্তু হয়ে থাকে অ্যাসিডিক। আর যেগুলো 7-এর বেশি সেগুলো কেমন হয়ে থাকে? সেগুলো কিন্তু হয়ে থাকে বেসিক। আর পুরোপুরি 7 হলে সেটাকে কি বলে? পুরোপুরি 7 হলে সেটাকে কিন্তু বলা হচ্ছে প্রশমিত। তো একটা প্রশমিত দ্রবণের পিএইচের ভ্যালু সবসময় কত হবে? তখন সেটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 7। একটা প্রশমিত দ্রবণের সবসময় পিএইচের ভ্যালু কিন্তু 7 হয়ে থাকবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 12 নম্বর কোশ্চেন, যে নিচের কোনটি সঠিক। এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বিবৃতিগুলো ভালো করে পড়তেই হবে কোনটা সঠিক। দেখো কি বলছে, যে শক্তি তৈরি বা স্থানান্তর করা যায় না, ঠিক আছে, শক্তি রূপান্তরিত বা স্থানান্তর করা যায় না, শক্তি ধ্বংস বা স্থানান্তর করা যায় না, শক্তি তৈরি বা ধ্বংস করা যায় না। তো এই যে তোমরা 4টি স্টেটমেন্ট দেখতে পাচ্ছ এর মধ্যে থেকে কোনটা সঠিক আমরা একটা একটা করে এলিমিনেশন করব। দেখো শক্তি তৈরি বা স্থানান্তর করা যায় না, শক্তি তৈরি করা যায় না এটা ঠিক, কিন্তু শক্তি স্থানান্তর করা যায়, তাই এটা কিন্তু কাটা হবে। দেখো শক্তি রূপান্তর বা স্থানান্তর করা যায় না, এটা তো একদমই ভুল, তার কারণ আমরা জানি শক্তি কিন্তু একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে, এনার্জিকে কিন্তু একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে পাল্টানো যায়। 3 নম্বর অপশান কি বলছে? শক্তির ধ্বংস বা স্থানান্তর করা যায় না। দেখো শক্তিকে ধ্বংস করা যায় না এটা কিন্তু সঠিক, কিন্তু স্থানান্তর করা যায় না এটা কিন্তু সঠিক নয়, তাই এটাও কিন্তু সঠিক অ্যান্সার হবে না। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান ডি, যে শক্তিকে কিন্তু কি করা যায় না, শক্তিকে তৈরি করা যায় না বা শক্তিকে কিন্তু ধ্বংস করা যায় না। দেখবে এটা কিন্তু একটা ল আছে, এটাকে বলে ল অফ কনজারভেশন অফ এনার্জি, ঠিক আছে। সেখানে কি বলা হয়? সেখানে কিন্তু বলা হয় এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর, ঠিক আছে, নর বি জেনারেটেড, ইট ক্যান অনলি বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান মিডিয়াম বা ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম, ঠিক আছে। অর্থাৎ শক্তিকে কিন্তু তৈরি করা যায় না, শক্তিকে কিন্তু ধ্বংস করাও যায় না, কেবলমাত্র শক্তিকে একটা ফর্ম থেকে বা একটা রূপ থেকে আর একটা রূপে পরিবর্তন করা যায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের তোমার হচ্ছে 13 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা একটু পড়ি, যে আসনের ওপর ফুলের অংশগুলি থাকে তাকে কি বলা হয়ে থাকে, ঠিক আছে। যে আসনের ওপর বলতে তোমার হচ্ছে মনে করো আমি যদি এখানে একটা পদ্ম ফুল আঁকছি, ঠিক আছে, মনে করো একটা পদ্ম ফুল, ঠিক আছে, আমার ড্রয়িং খুব খারাপ আগের থেকে বলে দিলাম। তো দেখো এই যে আসনটা, ঠিক আছে, মানে এই যে তোমার পোর্শনটা যার ওপরে কি হচ্ছে ফুলটা কিন্তু স্টে হয়ে থাকে, অর্থাৎ সোজাভাবে দাঁড়িয়ে থাকে, তো সেটাকে কি বলা হয়? সেটাকে
সেটাকে কিন্তু বলা হয়ে থাকে বৃতি বা ক্যালেক্স। ঠিক আছে, কি বলা হয়? বৃতি বা ক্যালেক্স কিন্তু সেটাকে বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 14 নম্বর কোশ্চেন, যে একটি পথেই প্রবাহিত হতে পারে বর্তনীতে সার্কিট তড়িৎ প্রবাহমাত্রা কেবল। দেখো এখানে কোশ্চেনটা একটু অসঙ্গতা আছে। দেখো এই যে কোশ্চেনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এগুলো ইংলিশ থেকে কনভার্সন করা হয়েছে, সেই কারণের জন্য একটু তোমার হচ্ছে হয়তো অকওয়ার্ড লাগতে পারে বাংলাতে। আমি কিন্তু সবসময় তোমাদেরকে বলবো যে তোমরা পরীক্ষা ইংলিশে দেবে, তার কারণ যে দেখো ইংলিশ থেকে তোমরা যদি বাংলাতে পরীক্ষার হলে ট্রান্সলেট করা যায়, যদি তোমরা করো অনেক সময় কিন্তু যে ডেটাগুলো থাকে সেগুলো কিন্তু এত উল্টোপাল্টা হয়ে আসে এই কোশ্চেনটার মতো। কোশ্চেনটা কিন্তু একদমই সোজা, জাস্ট তোমাদেরকে যখন বলবো তখন বুঝতে পারবে, কিন্তু কোশ্চেনটা দেখো পড়তে কতটা অসঙ্গতি লাগছে। দেখো এবার আমি কোশ্চেনে আসি। কোশ্চেনটা কি বলছে দেখো, একটি পথেই প্রবাহিত হতে পারে বর্তনীতে সার্কিট তড়িৎ কেবলমাত্র একটি। মানে তোমার এখানে বলতে চেয়েছে কি জানো, মানে তোমার এখানে বলতে চেয়েছে যে দেখো এখানে যে একটা তোমার হচ্ছে মনে করো বর্তনী আছে, সেই বর্তনীতে কোন তোমার হচ্ছে মানে কি বলবো, রোধের যে দুটো সিরিজ তোমরা পড়েছো, প্যারালাল আর হচ্ছে তোমার সিরিজ পড়েছো, সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায় পড়েছো। এখানে বলতে চেয়েছে যে একটা বর্তনীর মধ্যে দিয়ে কোন সমবায় সবসময় সোজা পথে প্রবাহিত হয়, বা কোন সমবায় সবসময় ইনক্রিজিং অর্ডারে, মানে সবসময় বাড়তেই থাকে। ঠিক আছে, বা এর যে ইকুইভ্যালেন্ট যে তোমার রেজিস্ট্যান্স বেরোয় সেটা সবসময় তোমার হচ্ছে বড় হয় বা বেশি হয়। এক কথায় একটি পথেই মানে কি, একটি পথেই মানে হচ্ছে ওই যে রেজিস্ট্যান্সটা আছে ওটা সবসময় একদিকেই যাবে, যার ডাইরেকশান কিন্তু একদিকেই থাকবে। তাহলে দেখো কত সোজা একটা কোশ্চেনটা হচ্ছে আমাদের যে বর্তনী থাকে সেই বর্তনীতে কোন সমবায় সবসময় একটা দিকেই পথে নির্দেশ করে। এখানে কোশ্চেনটা এত সোজা, কিন্তু কতটা তোমার হচ্ছে পড়তে অকওয়ার্ড লাগছে। তো দেখো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে সারি বা সিরিজ। ঠিক আছে, সিরিজই কিন্তু একমাত্র সমবায়, বা যেটা কিন্তু আমরা বলতে পারি যে সিরিজ। ঠিক আছে, সিরিজ যে তোমার সমবায় আছে এখানে কিন্তু সবসময় কি হয়, এটা কিন্তু ওয়ান ডিরেকশন বা সোজা পথে প্রবাহিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 15 নম্বর কোশ্চেন, যে অযৌন জনন যৌন জননের থেকে ভিন্ন যেহেতু অযৌন জনন। মানে দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা এখানে বলেছে, এই দুটোর ভেতরে মেন পার্থক্যটা কী সেটাই কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে। তোমাদের অপশানগুলো পড়তে হবে, তা নাহলে তো আমরা অপশানগুলো করতে পারবো না। দেখো কি বলছে, যে নতুন প্রাণীগুলি তাদের পিতামাতার সাথে অনুরূপ হয়। ঠিক আছে, এটা ফার্স্ট অপশান। সেকেন্ড অপশান কি বলছে, সন্তানদের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। তারপরে কি বলছে, প্রজননের গ্যামেটের সৃষ্টি হয়, আর গ্যামেটের নিউক্লিয়াস সমন্বয়ে জুড়ে যায়। তো দেখো আমরা কিন্তু অপশান এলিমিনেশনের মাধ্যমে এগুলো করতে পারি। সবার প্রথম দেখো কি বলছে, যে গ্যামেটের নিউক্লিয়াস সমন্বয়ে জুড়ে যায়। দেখো সবার প্রথম তোমাকে বলে রাখি যে অযৌন জনন হয়ে থাকে বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, সেখানে কোনো রকম গ্যামেট তৈরি হয় না, তাই এখানে তো কোনো প্রশ্নই আসছে না। 3 নম্বর কি বলছে, সি কি বলছে, প্রজননে গ্যামেটের সৃষ্টি হয়, এটাও কিন্তু না, এখানে গ্যামেট সৃষ্টি হয় না। তারপরে বি কি বলছে, সন্তানদের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়, এটা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, এখানে আমি লিখছি, এটা কিন্তু যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তার কিন্তু একটা বৈশিষ্ট্য যে তোমার পিতামাতার থেকে কিছু পরিমাণ বৈশিষ্ট্য ঠিকই আসে, কিন্তু যারা সন্তান তৈরি হয় তাদের মধ্যে কিন্তু কিছু পার্থক্যও থাকে, এটা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের বৈশিষ্ট্য, তা এটাও কিন্তু সঠিক অ্যান্সার হবে না। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, যে অযৌন জননের সাথে যৌন জননের পার্থক্য কী, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু যে নতুন প্রাণীগুলি থাকে তারা কিন্তু তাদের পিতামাতার সাথে অনুরূপ হয়, একদম কিন্তু অনুরূপ হয়, যেটাকে কিন্তু আমরা বলতে পারি আইডেন্টিক্যাল হয়। ঠিক আছে, পুরোপুরি অনুরূপ হয়। মনে করো এখানে একটা অ্যামিবা আছে। ঠিক আছে, তো এই যে অ্যামিবা আছে, এই অ্যামিবা কিন্তু মাঝ বরাবর দুটো ভাগে ভেঙে যাবে, দুটো ভাগে ভেঙে গিয়ে কিন্তু একই রকম একদম তোমার হচ্ছে ডটার সেলের, মানে যে মাদার সেল থেকে যে দুটো ডটার সেল হবে সেগুলো কিন্তু একদম পুরো আইডেন্টিক্যাল হবে, অর্থাৎ পুরোপুরি কিন্তু মিলে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 16 নম্বর কোশ্চেন, যে সব থেকে উপযুক্ত বিকল্পের সাথে রিক্ত স্থানটি পূরণ করুন। রিক্ত স্থান মানে কি, রিক্ত স্থান মানে হচ্ছে শূন্যস্থান, এখানে একটা শূন্যস্থান বসবে। ঠিক আছে, যে ড্যাশ একটি শব্দের পিচ তার ওপর নির্ভর করে, মানে তোমাকে এখানে বলতে চেয়েছে কি, যে কোন জিনিসটা, এখানে একটা শূন্যস্থান আগেও বলে দিচ্ছি, হ্যাঁ, যে ড্যাশ একটি শব্দের পিচ তার ওপর নির্ভর করে, মানে শব্দের পিচের ওপর কোন জিনিসটা নির্ভর করে। পিচ মানে কি, পিচ মানে কিন্তু হয়ে যাচ্ছে শব্দের তীক্ষ্ণতা। এক কথায় কিন্তু শব্দের তীক্ষ্ণতা কিসের ওপর নির্ভর করে সেটা কিন্তু তোমার কাছে জিজ্ঞাসা করেছে। তো আমরা সকলেই জানি শব্দের যে তীক্ষ্ণতা থাকে, ঠিক আছে, পিচ থাকে, সেটা কিন্তু শব্দের কম্পাঙ্কের ওপর নির্ভর করে। ঠিক আছে, শব্দের কম্পাঙ্কের ওপরে কিন্তু শব্দের তীক্ষ্ণতা
নির্ভর করে থাকে। কম্পাঙ্ক যত বেশি হবে তীক্ষ্ণতা কিন্তু তত বেশি হবে, আর কম্পাঙ্ক কিন্তু যত কম হবে তীক্ষ্ণতা কিন্তু তত কম হবে। এই কম্পাঙ্কের যে ইউনিট সেটা কি? কম্পাঙ্কের ইউনিট কিন্তু হয়ে যাচ্ছে হার্টজ, ঠিক আছে? কম্পাঙ্ককে কিন্তু হার্টজ ইউনিটে প্রকাশ করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 17 নম্বর কোশ্চেন, আর খুব ইজি একটা কোশ্চেন, যে আধুনিক পর্যায় সারণীতে প্রথম ধাতব উপাদান কি? ঠিক আছে, আধুনিক পর্যায় সারণীর যে প্রথম ধাতব উপাদান কি সেটা কিন্তু তোমাদেরকে জানতে চেয়েছে। দেখো এখানে যদি আমরা অপশানগুলোকে একটু খেয়াল করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। দেখো সবার প্রথম কি বলছে, আমি নিচের দিক থেকে আসি, 11। দেখো তোমার কি বলছে, সোডিয়াম, এনে মানে সোডিয়াম, আমরা জানি সোডিয়াম কিন্তু হয়ে যাচ্ছে 11। সোডিয়াম কিন্তু 11 মানে সোডিয়াম একটা ধাতু ঠিকই, কিন্তু এটা কিন্তু পর্যায় সারণীর প্রথম ধাতু নয়, ঠিক আছে? তারপরে কি বলেছে এখানে H2 মানে হচ্ছে হাইড্রোজেন। সবার প্রথম বলে রাখি হাইড্রোজেন কিন্তু কোনো রকম ধাতু নয়, এটাকে ধাতুদের মধ্যে স্থান দেওয়া হলো, এটা কিন্তু কোনো রকম ধাতু নয়, এটা কিন্তু একটা অধাতু, ঠিক আছে, একটা গ্যাস। তারপরে কি বলছে হিলিয়াম, হিলিয়াম কি? হিলিয়াম কিন্তু একটা তোমার হচ্ছে নোবেল গ্যাস, তাই হিলিয়ামও কিন্তু সঠিক অ্যান্সার হবে না। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লিথিয়াম। আমাদের যে আধুনিক পর্যায় সারণী আছে সেই পর্যায় সারণীর সবথেকে তোমার হচ্ছে হালকা প্লাস একদম প্রথম যে ধাতু সেটা কিন্তু হয়ে যাচ্ছে লিথিয়াম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 18 নম্বর কোশ্চেন, মানুষের মধ্যে প্রাকৃতিক শক্তির বৃহত্তম উৎস কোনটা? মানে এক কথায় কিন্তু বলতে চেয়েছে আমরা আমাদের যত শক্তি পাই সব শক্তির সবথেকে প্রধান উৎস কি? একদম যত রকমের শক্তি পৃথিবীতে আছে সেই সকল প্রকার শক্তির যে প্রধান উৎস সেটা কি? সেটা কিন্তু হয়ে যাচ্ছে সূর্য। সূর্যই কিন্তু আমাদের পৃথিবীতে আসা সমস্ত রকম শক্তির স্রোতের মূল উৎস, ঠিক আছে? প্রধান উৎস কিন্তু অলওয়েজ সূর্য, সান, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 19 নম্বর কোশ্চেন, যে পর্যায় সারণীর কোন পর্যায়ে সবথেকে বড়? পর্যায় সারণীর কোন পর্যায়টা সবথেকে বড়? দেখো পর্যায় সারণী সম্পর্কে তোমাদের বলে রাখি, আমাদের যে পর্যায় সারণী থাকে সেই পর্যায় সারণীর তোমার হচ্ছে দুই ধরনের কিন্তু আমরা তোমার কি দেখতে পাই, দুই ধরনের কিন্তু আমরা একটা কলাম একটা রো দেখতে পাই। দেখো এই যে কলামগুলো থাকে যেগুলো কিন্তু তোমার হরাইজন্টালি যায় অর্থাৎ আনুভূমিকভাবে যায় সেগুলোকে কি বলে? সেগুলোকে কিন্তু বলা হয়ে থাকে পর্যায়, ঠিক আছে? এরকমভাবে মোট কতগুলি পর্যায় আছে? মোট কিন্তু 7টা পর্যায় আছে। আর যেগুলো তোমার এই উল্লম্বভাবে যায় অর্থাৎ ভার্টিক্যালি যায় সেগুলোকে কি বলে? সেগুলোকে কিন্তু তোমার বলা হয়ে থাকে গ্রুপ। আর আমাদের যে আধুনিক পর্যায় সারণী আছে সেখানে তোমার কতগুলি গ্রুপ আছে? তো সেখানে কিন্তু 18টি গ্রুপ আছে। এবার দেখো কি বলেছে, যে পর্যায় সারণীর কোন গ্রুপটি সবথেকে বড়? এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আগেও করিয়েছি। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ষষ্ঠ। পর্যায় সারণীর সবথেকে যে বড় গ্রুপ সেটা কিন্তু হয়ে যাচ্ছে 6 নম্বরের যে গ্রুপটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। 6 নম্বরের যে তোমার পিরিয়ডটা, গ্রুপ বলে ফেলেছি ভুল করে, ঠিক আছে? পিরিয়ড 6 নম্বরের যে পিরিয়ডটা সেটা কিন্তু পর্যায় সারণীর সবথেকে বড় পিরিয়ড। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 20 নম্বর কোশ্চেন। দেখো এই যে 20 নম্বরের কোশ্চেনটা আছে এটা কিন্তু তোমাদেরকে আমি আগের দিন করিয়েছি, এটা কিন্তু তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে। তো এই যে কোশ্চেনের যে অ্যান্সার হবে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর এটাই কিন্তু আজকের লাস্ট কোশ্চেন ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা তোমার হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, ঠিক আছে? যাতে ভিডিও ছাড়লে সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। দেখো ভিডিওটাকে তোমরা যত বেশি লাইক করবে তত কিন্তু আমার পড়ানোর যে এনার্জি বা তোমাদের বোঝানোর মধ্যে কিন্তু তত বেশি সরলতা আসবে, ঠিক আছে? তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা পারলে বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।